রিটায়ারমেন্ট অর ডেথ অফ এ পার্টনার। রিটায়ারমেন্ট আর ডেথের মোরললেস কম বেশি একই এন্ট্রি হয়, অ্যাকাউন্টিং এন্ট্রি। তাই রিটায়ারমেন্ট আর ডেথের বিষয়টা একসঙ্গে আমরা বুঝে নেব। আজকের প্রথম ক্লাস, ইন্ট্রোডাকশন ক্লাস। রিটায়ারমেন্ট কোনো একজন পার্টনারশিপ ফার্ম থেকে কোনো একজন পার্টনার বা কোনো দুজন পার্টনার যদি চলে যায়, অবসর গ্রহণ করে, রিটায়ারমেন্ট গ্রহণ করে, বা কোনো পার্টনারের যদি মৃত্যু ঘটে, তাহলে সেই পার্টনারে প্রাপ্য পাওনা গন্ডা সব ক্যালকুলেশন করতে হয়। তার প্রাপ্য পাওনা গন্ডা ক্যালকুলেশন করে তার যদি মৃত্যু ঘটে তাহলে তার আইনানুগ যে প্রতিনিধি তাকে সেই টাকা হস্তান্তর করতে হয়। যদি রিটায়ারমেন্ট ঘটে তাহলে সেই রিটায়ার্ড পার্টনারকে তার প্রাপ্য পাওনা বুঝিয়ে দিতে হয়। এবং সেই সংক্রান্ত অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হবে সেইটা আমাদের আলোচ্য বিষয় এই চ্যাপ্টারে। যতটুকু বলেছি ততটুকু বোঝা গেছে? হ্যাঁ স্যার। তো অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হবে সেটা আমরা একটু দেখে নিই এবার। রিটায়ারমেন্ট অর ডেথ অফ এ পার্টনার, কালিটা চেঞ্জ করে দিই। The retirement or death of a partner leads to reconstitution of a partnership firm। অর্থাৎ কোনো একজন পার্টনার রিটায়ারমেন্ট বা ডেথ যদি ঘটে তাহলে দেখা যাবে একটি অংশীদারিত্বের মানে অংশীদারি কারবারের রিকনস্টিটিউশন ঘটছে। অর্থাৎ তাদের কারবারটার অস্তিত্ব টিকে থাকছে, কিন্তু তাদের মধ্যে যে এগ্রিমেন্ট বা যে ডিড ছিল, চুক্তি ছিল, সেই চুক্তির পরিসমাপ্তি ঘটছে। সেই চুক্তির আবার রিকনস্টিটিউশন, পুনর্গঠন ঘটছে। On the retirement or death of a partner, the existing partnership deed comes to an end। তাই বলা হচ্ছে যে বর্তমানে যে অংশীদারি চুক্তি আছে সেই চুক্তিটির পরিসমাপ্তি ঘটবে যখন একজন পার্টনারের রিটায়ারমেন্ট ঘটবে বা কোনো পার্টনারের মৃত্যু ঘটবে। অ্যান্ড ইন ইটস প্লেস, এর জায়গাতে এ নিউ পার্টনারশিপ ডিড নিডস টু বি ফ্রেমড whereby the remaining partners continue to do their business on change terms and conditions। অর্থাৎ এই পূর্ণ চুক্তি পরিসমাপ্তির জায়গায় নতুন একটি চুক্তি তৈরি করার প্রয়োজনীয়তা দেখা দেবে, যাতে তারা নতুন চুক্তি অনুযায়ী কন্টিনিউইং পার্টনার্স অর্থাৎ যারা বিজনেসে রয়ে যাচ্ছে তারা যাতে তাদের বিজনেসটাকে চালিয়ে নিয়ে যেতে পারে নতুন শর্ত অনুযায়ী, নতুন কন্ডিশন অনুযায়ী। There is not much difference in the accounting treatment at the time of retirement or in the event of death of a partner। বলা হচ্ছে রিটায়ারমেন্টের সময় যে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হয় বা ডেথ অফ এ পার্টনারের সময় যে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হয় খুব বেশি ফারাক নেই। এই দুই প্রকারের ঘটনাতে অ্যাকাউন্টিং ট্রিটমেন্টের খুব বেশি ফারাক নেই। কারণ আমি আগেই বললাম রিটায়ারমেন্টের ক্ষেত্রে যে চলে যাচ্ছে তার যে প্রাপ্য পাওনা গন্ডা ক্যালকুলেশন করতে হয়, ডেটের ক্ষেত্রেও সেই চলে যাচ্ছে, সে তার মৃত্যু ঘটছে, তার প্রাপ্য পাওনা ক্যালকুলেশন করতে হয়। সুতরাং অ্যাকাউন্টিং ট্রিটমেন্টের খুব বেশি ফারাক নেই। ইন বোথ দ্য কেসেস, দুটো কেসের ক্ষেত্রেই উই হ্যাভ টু ডিটারমাইন, আমাদের নির্ধারণ করতে হয় দ্য সাম ডিউ, কত টাকা পাবে দ্য রিটায়ারিং পার্টনার ইন কেস অফ রিটায়ারমেন্ট, রিটায়ারমেন্টের ক্ষেত্রে রিটায়ারিং পার্টনার কত টাকা পাবে সেইটা আমাদের ক্যালকুলেশন করতে হয়। সেটা আমাদের ক্যালকুলেশন করতে হয়। অথবা টু দ্য লিগাল রিপ্রেজেন্টেটিভ, আইনানুগ প্রতিনিধি ইন কেস অফ ডিজিজ পার্টনার, মৃত অংশীদারের ক্ষেত্রে তার প্রাপ্য পাওনা কত হবে, সাম ডিউ কত হবে সেটা ক্যালকুলেশন করতে হয়। আফটার মেকিং দ্য নেসেসারি অ্যাডজাস্টমেন্টস ইন রেসপেক্ট অফ দ্য ফলোয়িং, নিচের অ্যাডজাস্টমেন্টগুলো করার পর আমাদের সেই মৃত অংশীদারের প্রাপ্য পাওনা বা রিটার্নিং পার্টনারের প্রাপ্য পাওনা ক্যালকুলেশন করতে হয়। যতটুকু বলা হলো তাতে কারো কোনো প্রশ্ন আছে?
স্যার রিটায়ারমেন্ট আর ডেথের মধ্যে একটু পার্থক্য নেই? হ্যাঁ, পার্থক্য আছে তো। রিটায়ারমেন্ট মানে তার শারীরিক অসুস্থতার কারণে সে কারবার ছেড়ে চলে যাচ্ছে, সে বেঁচে আছে। আর ডেথ মানে সে মৃত্যু হয়ে যাচ্ছে তার। এইটাই তো বড় পার্থক্য। অ্যাকাউন্টিং ট্রিটমেন্টে খুব বেশি ফারাক নেই, কিছু ফারাক তো অবশ্যই রয়েছে, খুব বেশি ফারাক নেই। মানে 98% অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট একই হবে, 2% ডেথের ক্ষেত্রে চেঞ্জ হবে। বল কি বলছিস? স্যার রিটায়ারমেন্ট নেওয়াকালীন স্যার শুনতে পারলাম না। স্যার বলছি তো যখন রিটায়ারমেন্ট নেবে তখন তো ও ব্যবসা থেকে কিছু সুবিধা পাবে তাই না? সুবিধা পাবে কি, আর সে কারবার ছেড়ে চলে যাচ্ছে, সুবিধা আর কি পাবে? তার সে প্রাপ্য পাওনা গন্ডা যা যা আছে সেটা সে বুঝে নেবে। হ্যালো। সে তো কারবার ছেড়ে চলে যাচ্ছে, কারবারে থাকছে না। তার শারীরিক অসুস্থতার কারণে বা বয়সজনিত কারণে সে কারবার ছেড়ে চলে যাচ্ছে। এখানে সুবিধা পাওয়ার কি আছে? সুবিধা পাওয়ার কিছু নেই। না স্যার, যেমন তার স্যার সে স্যার বল। দেখছেন তো স্যার, স্যার গুডউইল যখন স্যার বিক্রি হবে তখন স্যার তো সে টাকাটা তো পাবে। হ্যাঁ, সেইটাই তো বলছি, তার প্রাপ্য পাওনা গন্ডা যা আছে সেইগুলো সব ক্যালকুলেশন করতে হবে। সে তো আর কারবারে ফিরে আসছে না, তাই কারবার ছেড়ে যখন চলে যাবে তখন তাকে তার প্রাপ্য পাওনা গন্ডা বুঝিয়ে দিতে হবে। বোঝা গেছে? সে গুডউইলের ভাগও পাবে, প্রফিটের ভাগও পাবে, সবকিছু ভাগ পাবে। স্যার মারা গেলেও স্যার এগুলো পাবে স্যার? মারা গেলে ও তো আর পাবে না, ওর আইনানুগ প্রতিনিধি পাবে, লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ, ওর পরিবারের কেউ পাবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। এখানে মূল যেটা আলোচনা হলো সেটা আমরা বুঝতে হবে এটাই যে রিটায়ারমেন্টের ক্ষেত্রে মানে কোন অংশীদার অবসর গ্রহণের ক্ষেত্রে বা কোন অংশীদারের মৃত্যুর ক্ষেত্রে কারবারের পরিসমাপ্তি ঘটে না, কারবারটা রানিং থাকে। কারবারের মধ্যে যে চুক্তি ছিল সেই চুক্তির পরিসমাপ্তি ঘটে। এই চুক্তির পরিসমাপ্তি ঘটার মাধ্যমে রিটায়ারমেন্ট বা ডেথের ঘটনাটি ঘটে এবং তার পরিবর্তে নতুন একটি চুক্তি গঠিত হয়, যাতে কন্টিনিউইং পার্টনার যারা বিজনেসে রয়ে যাচ্ছে, যারা বিজনেসটাকে কন্টিনিউ করবে, তারা তাদের মধ্যে একটা নতুন চুক্তি গড়ে তোলে যাতে তারা কারবারটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। এইটাই বিষয়। পুরনো চুক্তির পরিসমাপ্তি ঘটে, নতুন চুক্তি গড়ে ওঠে। বোঝা গেছে? এবার কি কি অ্যাডজাস্টমেন্ট করতে হয় তার প্রাপ্য পাওনা গন্ডা ক্যালকুলেশন করতে গেলে? 1 নম্বর অ্যাডজাস্টমেন্ট ইন রিগার্ডস টু প্রফিট শেয়ারিং রেশিও। তাহলে কোনো অংশীদার চলে গেলে বা কোনো অংশীদারের মৃত্যু ঘটলে প্রফিট শেয়ারিং রেশিওর পরিবর্তন ঘটবে। ঘটবে কি ঘটবে না বল? হ্যাঁ স্যার করবে। ঘটবে। 2 নম্বর ঘটনা, যে চলে যাচ্ছে সে তার প্রাপ্য পাওনা গুডউইলের মধ্যে যা আছে সেটা নেবে কি নেবে না বল? নেবে। নেবে। 3 নম্বর অ্যাডজাস্টমেন্ট ইন রিগার্ডস টু রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস এন্ড লাইবিলিটিস। সে যখন চলে যাচ্ছে সে বলবে যে যা সম্পত্তি আছে যা দায় আছে সেগুলোর পুনরায় মূল্যায়ন করা হোক, কারণ এত বছর ধরে সম্পত্তি দায়গুলো রয়ে গেছে, আজকের দিনে সম্পত্তি এবং দায়গুলোর ভ্যালু কত সেটা যাচাই করা হোক। এই সম্পত্তি দায় পুনর্মূল্যায়নের ফলে লাভ হতে পারে, ক্ষতিও হতে পারে। লাভ হলে সবাই পাবে, ক্ষতি হলেও সবাই বহন করবে। করবে কি করবে না? হ্যাঁ স্যার করবে। করবে। তাহলে রিভ্যালুয়েশনের কাজও করতে হবে আমাদেরকে। নেক্সট 4 নম্বর অ্যাডজাস্টমেন্ট ইন রিগার্ডস টু রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, অর্থাৎ অবন্টিত লাভের অংশ যা পড়ে থাকবে সেইটার ভাগও তো নেবে। নেবে কি নেবে না? নেবে। নেবে। আর 4টে অ্যাডজাস্টমেন্ট করতে গেলে পার্টনার্স ক্যাপিটাল সংক্রান্ত অ্যাডজাস্টমেন্টও তোদেরকে করতে হবে। নেক্সট চলে আসছি ascertaining the amount due to returning or deceased partner. ডিজিজ পার্টনার কথার অর্থ হচ্ছে মৃত অংশীদার। ডিজিজ পার্টনার কথার অর্থ হচ্ছে মৃত অংশীদার। তাহলে রিটার্নিং অথবা ডিজিজ পার্টনারের অ্যামাউন্ট যা ডিউ হবে, অর্থাৎ তার যা প্রাপ্য পাওনা, সেইটা অ্যাসার্টেন করব। অ্যাসার্টেন মানে নির্ধারণ করা। কিভাবে নির্ধারণ করব? দেখ, একজন অংশীদার
হ্যাঁ বল, কি বলছিস? বল, কিছু বলছিস? হ্যালো বলে থেমে গেলি। আরে বেটা, কিছু বলছিস বল। এবার আওয়াজ পেলাম। কিছুই বলে না। একজন রিটায়ারিং পার্টনার বা একজন ডিজিজ পার্টনারের প্রাপ্য পাওনা কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটাই এখানে এবার শিখতে চলেছি আমরা। দ্য সাম ডিউ টু দ্য রিটায়ারিং পার্টনার ইন কেস অফ রিটায়ারমেন্ট, রিটায়ারমেন্টের ক্ষেত্রে রিটায়ারিং পার্টনারের অ্যামাউন্ট ডিউ সেটা ক্যালকুলেশন কিভাবে করব। অ্যান্ড টু দ্য লিগাল রিপ্রেজেন্টেটিভ, আইনানুগ প্রতিনিধি যাকে এক্সিকিউটর বলা হয়, ইন কেস অফ ডেথ অফ এ পার্টনার, মৃত অংশীদারের ক্ষেত্রে, মৃত্যুর ক্ষেত্রে তার লিগাল রিপ্রেজেন্টেটিভ বা এক্সিকিউটরের কাছে কত টাকা দিতে হবে সেইটার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে নিচেরগুলি। অর্থাৎ একজন রিটায়ারিং পার্টনার বা একজন মৃত অংশীদারের আইনানুগ প্রতিনিধি যাকে এক্সিকিউটর বলা হচ্ছে, এক্সিকিউটর কার্যনির্বাহী, যে মৃত অংশীদারের কাজটা নির্বাহ করবে, সে এই বিষয়গুলো পাবে বিজনেস থেকে। এই 1 থেকে 7, এই 7 প্রকারের জিনিসও পাবে বিজনেস থেকে। কি পাবে? তার যে 1 নম্বরে আছে, যার যে ক্যাপিটালের ব্যালেন্স ছিল সে পাবে কি পাবে না ফেরত? হ্যাঁ স্যার পাবে। পাবে। তার কারেন্ট অ্যাকাউন্টের যদি কোনো ব্যালেন্স থাকে সেটা সে পাবে কি পাবে না? পাবে। পাবে। হিজ শেয়ার অফ স্যার গুডউইল, তার গুডউইলে কারেন্ট অ্যাকাউন্ট মানে কি? হ্যাঁ হায় কপাল, পার্টনারশিপের বেসিক ক্লাস করিসনি? করেছি কিন্তু মানে পার্টনার, কারেন্ট অ্যাকাউন্ট মানে ঠিক বুঝতে পারি। আরে পার্টনার্সদের মূলধন হিসাব 2 প্রকারে রাখা হয়, একটা ফিক্সড ক্যাপিটাল মেথডে রাখা হয়, একটা ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল মেথডে রাখা হয়। যখন ফিক্সড ক্যাপিটাল মেথডে রাখা হয় তখন ক্যাপিটালটাকে 2 ভাগে ভাগ করে রাখা হয়, একটা ক্যাপিটাল অ্যাকাউন্টের মাধ্যমে রাখা হয় আর একটা কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে রাখা হয়। অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট মানে হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্টের আরেকটা অংশ। আপাতত এইটুকু বললাম, বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার। ক্যাপিটালেরই একটা অংশ হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। অর্থাৎ ক্রেডিট ব্যালেন্স যেগুলো আছে সেগুলো হচ্ছে তারা পাবে, সেগুলো তাদেরকে দিতে হবে, তার শেয়ার অফ গুডউইল দিতে হবে। হিজ শেয়ার অফ অ্যাকুমুলেটেড প্রফিট আর রিজার্ভ, পুঞ্জীভূত মুনাফা বা সঞ্চিতি যা যা বিজনেসে ছিল, বছরের পর বছর ধরে পুঞ্জীভূত করে রেখে রাখা হয়েছিল, যে মুনাফা বা যে সঞ্চিতি, সেই লাভের অংশ সে পাবে। হিজ শেয়ার অফ প্রফিট অন রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস, অ্যাসেট আর লাইবিলিটি যদি রিভ্যালুয়েশন হয় তার প্রফিট সে পাবে। হিজ শেয়ার অফ প্রফিট আপ টু দ্য ডেট অফ রিটায়ারমেন্ট অর ডেথ, মৃত্যুর দিন পর্যন্ত বা রিটায়ারমেন্ট দিন পর্যন্ত যার তার যে শেয়ার অফ প্রফিট হবে সেটা সে পাবে। পাবে কি পাবে না বল? হ্যাঁ স্যার পাবে। এই 6 নম্বরটা একটা ইন্টারেস্টিং বিষয়। 6 নম্বরটা আমি একটু বুঝিয়ে দিই। তার মৃত্যুর দিন পর্যন্ত বা রিটায়ারমেন্টের দিন পর্যন্ত প্রফিট পাওয়ার অর্থ হচ্ছে, বিষয়টা বোঝ। মনে কর আমাদের অ্যাকাউন্টিং ইয়ার হচ্ছে 1/4/2021 থেকে 31/3/2022, এই 12 মাস হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং ইয়ার। হ্যাঁ, এবার মনে কর জুন মাসের 30শে জুন 2022-এ কোনো একজন পার্টনার রিটায়ার্ড হচ্ছে। ভালো করে বুঝবি, 30শে জুন 2022-এ পার্টনার রিটায়ার্ড হচ্ছে। প্রশ্ন হচ্ছে 31/3/2022 থেকে 30শে জুন 2022 কত মাস পর রিটায়ার্ড হচ্ছে বলতো?
3 মাস। 3 মাস পর। ভেরি গুড, 3 মাস পর। অর্থাৎ দেখ একটা জিনিস ইন্টারেস্টিং, এই 12 মাসে যা প্রফিট, 12 মাসের শেষে তো আমরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বা পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট খুলে তার প্রফিটের অংশ দিয়েছিলাম পার্টনারদেরকে, দিয়েছি কি দিইনি বল? দিয়েছি। দিয়েছি। তাহলে 12 মাসের প্রফিট আমি দিয়ে দিয়েছি, কিন্তু এই যে রিটায়ার হচ্ছে 30শে জুন, এই 3 মাসের প্রফিট কি ওকে দিতে হবে না? দিতে হবে। দিতে হবে। তাহলে এইটাই বলা হচ্ছে, এই যে ফ্র্যাকশন অফ মান্থের প্রফিট, অর্থাৎ এই ভগ্নাবশেষ মান্থ যেটা বিচ্ছিন্নভাবে পড়ে রয়েছে, যে মাসের রিটায়ারমেন্ট হচ্ছে বা মৃত্যু হচ্ছে। দেখ, মৃত্যু কার কবে হবে সেটা বলা যায় না, মৃত্যু কার কবে হবে সেটা বলা যায় না। তাই অ্যাকাউন্টিং ইয়ারের পরে যদি মৃত্যু হয় কোনো একটা বিচ্ছিন্ন যে সময়, তাহলে সেই বিচ্ছিন্ন সময়ের মধ্যে একটা মুনাফার অংশ সে নিশ্চয়ই পাবে, তাহলে সেই মুনাফার অংশও তাকে দিতে হবে। এই প্রফিটটাকে বলা হয় প্রফিট প্রভিশন বলা হয়। এই প্রফিটটাকে বলা হয় প্রফিট প্রভিশন। কেন প্রভিশন বলছি? এই কারণে প্রভিশন বলছি, বছর তো শেষ হয়নি এখনো, বছর শেষ না হলে তো আমরা অ্যাকচুয়াল প্রফিট নির্ণয় করতে পারি না, পারি কি? না স্যার। তাই 3 মাসের আনুমানিক একটা প্রফিট আমরা নির্ণয় করব, নির্ণয় করে যে রিটায়ার হচ্ছে বা যার মৃত্যু হচ্ছে তার অ্যাকাউন্টে আমরা দিয়ে দেব, সেইটাকে বলা হচ্ছে প্রফিট প্রভিশন। তাহলে সেই প্রফিট প্রভিশনের অংশ সে পাবে কি পাবে না বল? হবে।